স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অন ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনার আগে দিনের সবশেষ গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে যদি একটু দৃষ্টি দেই। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের বৈঠকে। সন্ধ্যায় গণভবনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা কোনো ইস্যু নয়, দেশকে ধ্বংস করাই আসল উদ্দেশ্য। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের সংখ্যা সরকারি হিসাবে 105 জন। কাল অর্থাৎ আজ মঙ্গলবার যখন কথা বলছি, মঙ্গলবার সারা দেশে শোক, মন্ত্রিসভায় সিদ্ধান্ত। ধরে নিয়ে খাইয়ে ছবি প্রকাশ করা মশকরা, অভিমত হাইকোর্টের। বিক্ষোভে গুলি না করার নির্দেশনা চেয়ে রিট, 6 সমন্বয়ককে দ্রুত পরিবারের কাছে দেওয়ার আশ্বাস ডিবির। দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকায় পুলিশের বাধা, শিক্ষার্থীদের তুলে নেওয়া বন্ধ করার দাবি শিক্ষকদের। সহিংসতার ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় 243টি মামলা, গ্রেফতার 3000-এর কাছাকাছি। অপ্রাপ্তবয়সীদের রিমান্ড নিয়ে দিশেহারা স্বজনরা। এগুলোই ছিল দিনের গুরুত্বপূর্ণ প্রধান খবর। নাইমুল ইসলাম খান, আপনাকে যে প্রশ্নটা দিয়ে আলোচনা শুরু করতে চাই, কোটা সংস্কারের আন্দোলন, সহিংসতা, প্রাণহানি, এই বাস্তবতায় সরকারের গৃহীত পদক্ষেপে জনমনে স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু আজ, অর্থাৎ যখন আলোচনা করছি, সোমবার দেশের বিভিন্ন জায়গায় আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ। চট্টগ্রামে সংঘর্ষ দেখেছি, পুলিশকে সাউন্ড গ্রেনেডও ছুড়তে হয়েছে। ঢাকায় কয়েকটি স্থানে বিক্ষোভে পুলিশের বাধা, 20-25 জন আটকের ঘটনা আছে। প্রশ্নটা এভাবে রাখতে চাই যে, যখন মোটামুটি আমাদের জনগণের প্রত্যাশা যে পরিস্থিতি শান্ত হয়ে এলো, ঠিক আবারও কি তাহলে অশান্ত হওয়ার কোনো শঙ্কা আছে কিনা? না, মানে অন্তত পক্ষে গতকাল, মানে আমরা এই অনুষ্ঠান শুরু করার আগের 24 ঘন্টায় যেটুকু ঘটেছে, এইগুলিকে ক্যারেক্টারাইজ করব বিচ্ছিন্ন ঘটনা হিসেবে। সুতরাং আবার এটাও বলবো যে আমাদের পূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে, কোনো সমস্যা আর নাই, এটা কিন্তু মোটেই না। কারণ একটা মোটা দাগে সমস্যার একটা সমাধান বেরিয়েছে, কিন্তু সবাইকে তো ঘরে ফেরত নেওয়া যায় নাই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এখনো খোলা হয় নাই, এখনো অনেকখানি সময় কারফিউ থাকছে। তো এটা তো স্বাভাবিক হইতে আরেকটু সময় লাগবে। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, এর পূর্ববর্তী 1 সপ্তাহের যে যুদ্ধ অবস্থা, যে মর্মান্তিক জীবনহানি, ধ্বংসযজ্ঞ, তো তার প্রেক্ষিতে কিন্তু এখন তুলনামূলকভাবে একটা শান্তির সময় চলছে, স্বস্তির সময় চলছে, এটা তো বলতেই হবে। জি, আপনি বলছিলেন যে আজকের ঘটনা বিচ্ছিন্ন, এখনো সবাই, অন্তত যদি এভাবে বলি, শিক্ষার্থীরাও সবাই ঘরে ফিরে যায়নি। কিন্তু জনমনে একটি মন্তব্য আছে যে এই আন্দোলনটা, যেটার নিঃসন্দেহে মানে হৃদয় বিদগ্ধ বটেই, এই যে প্রাণহানির ঘটনা ঘটলো, এই আন্দোলনটা আসলে শুধু ছাত্র আন্দোলনের চোখে দেখলে হবে না, এটা জনগণের বা এই যে দীর্ঘ দিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, এভাবেও অনেকে দেখতে চান। আচ্ছা, আপনি একটু বলেন তো, কি কি বিষয়ে ক্ষোভ মানুষের, যেটা এখানে বহিঃপ্রকাশ হয়েছে বলে একটা ধারণা করা যায়? কি হইতে পারে? মানে আপনাকে তাহলে বলতে হবে যে ক্ষোভের বহিঃপ্রকাশে কি হচ্ছে। আপনি খেয়াল করেন, এই ক্ষোভের বহিঃপ্রকাশ বা আন্দোলনের কোথাও কিন্তু দ্রব্যমূল্য নিয়ে কথা হয় নাই, যেটা নিয়ে একটা মানুষের মধ্যে হয়তো কষ্ট আছে, তার অসুবিধা আছে। আপনি যদি দেখেন যে এই জায়গাতে মানে মানুষের, কি বলবো আমি, মানুষের অন্য কোনো সংকট, বিদ্যুৎ নিয়ে সংকট বা ওইগুলো নিয়ে তো কোনো কথা হয় নাই, যে বিদ্যুতের কোথাও কে লোডশেডিং হচ্ছে। তা আমার কথাটা হলো, জনমনে কিসের ক্ষোভ, যেটা এখানে রিফ্লেক্টেড হয়েছে। আমি সাধারণের দৃষ্টিতে এবং সাংবাদিকের দৃষ্টিতেও আমি সেটা খুঁজে পাইনি। এখানে মূলত এটার সূত্রপাত হয়েছে ছাত্রদের একটা, আমার ভাষায় কিছুটা ভুল ধারণার প্রেক্ষাপটে একটা দাবি এবং আন্দোলন। এবং এটা কিন্তু আমি বলবো যে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে এটা একটা সৎ আন্দোলন, সৎ, অসততা নাই। কিন্তু অসততাটা সে যুক্ত হয়েছে তাদের সাথে, তাদের ঘাড়ে তারা ভর করেছে, এবং ভর করে যে নৃশংসতা, যে জীবনহানি এবং যে ধ্বংসযজ্ঞ, এটা ওদের উপরে ভর করে হয়েছে। এবং এর ফলে আমরা যে এই যে বললাম যে মানে নৃশংসতা দেখলাম, যে জীবনহানি দেখলাম, কতগুলো পরিবারের
মানে যে এটা আজীবন ক্ষত এবং ক্ষতি তৈরি হলো, যে যারা আহত হলো তাদেরও তো ক্ষত, তাদেরও তো জীবনে বয়ে বেড়াতে হবে পঙ্গুত্ব। তো আমি মনে করি যে এই জায়গাটা আমরা অত্যন্ত দুঃখজনক একটা অভিজ্ঞতা, এখান থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। বাট আমি আবার এটাও বলবো, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অনেকের যথাযথ পদক্ষেপের কারণে, পরিকল্পনার কারণে এবং সুস্থ চিন্তার কারণে সম্ভবত আমরা আরো ওয়াইড স্প্রেড কিলিং থেকে রক্ষা পেয়েছি। মানুষের মারা যাওয়ার ঘটনা আরো বেশি ঘটতে পারত। উদাহরণ দিতে পারি, আপনি হয়তো বলবেন যে কিভাবে, বিটিভিতে পুলিশ গুলি চালালেই তো বেশি মৃত্যু, অনেক বেশি মানুষ মারা যেত, পুলিশও মারা যেত, সাধারণ নাগরিক যারা ওইখানে গিয়েছিল আন্দোলনকারী বা যেভাবেই বলেন ক্যারেক্টারাইজ করেন, এই মানুষগুলি তো মারা যেত, তাদের তো বন্দুক ছিল, তাদের তো বুলেট ছিল, কিন্তু করা হয় নাই। কিন্তু এর পরিবর্তে কি হয়েছে, বিটিভিটা ভাঙচুর হয়েছে, আগুনে পুড়েছে, অনেক মূল্যবান সম্পদ গেছে, কিন্তু জীবনহানি ঘটে নাই। সুতরাং এগুলিও কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে যে টেলিভিশন ধ্বংস হইলো অনেক কিছু, হয়তো শত শত কোটি টাকা লাগবে এটাকে আবার দাঁড় করাতে, কিন্তু একটা অমূল্য জীবন ওইখানে হারাতে হয়নি। জি, কিন্তু ছাত্রদের, শিক্ষার্থীদের মনস্তত্ত্বটা, মনটা বুঝতে সরকার দেরি করলো, ভুল করলো। আর বিএনপির পক্ষ থেকে তো বলাই হচ্ছে যে পুরো ছাত্র আন্দোলনটাকে এক ধরনের পুরোপুরি রং হ্যান্ডেলিং করা হয়েছে। এই মন্তব্যগুলোর জবাব প্রথম কথা হলো যে ছাত্রদের মনস্তত্ত্ব বুঝতে ভুল হয়নি, কারণ পরের চ্যালেঞ্জটা তো ছাত্ররা করে নাই, তাদের ঘাড়ে ভর করে একটা অপশক্তি তারা করেছে। এখন সরকার যদি বুঝতে না পেরে থাকে সেটা হলো অপশক্তির, কিন্তু সরকারের চ্যালেঞ্জটা আবার বুঝেন, অপশক্তি কার ঘাড়ে ভর করেছে? ওই সাধারণ ছাত্র যারা একটা ন্যায্য দাবিতে পথে নেমেছিল। এখন তার ঘাড়ে ভর করার কারণে ওই অপশক্তিকে যদি ফায়ার করি তাহলে ক্যাজুয়ালিটি হয়ে যায় আমার ওই নিরীহ ছাত্রদেরও কেউ কেউ। এটাই ছিল গ্রেটেস্ট চ্যালেঞ্জ সরকারের জন্য। এই চ্যালেঞ্জ মোকাবেলাতেও সরকারের মানে মানে কি বলবো, অনেক ধৈর্যের পরিচয় দিতে হয়েছে। তারপরও শত চেষ্টার পরেও আমাদের আজকে পর্যন্ত 150 সরকারি 150 মানুষ মারা গেছে, যার একটি মৃত্যুও অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। সেটা 150 পর্যন্ত হয়ে গেল, খুবই দুঃখজনক। জি, আপনি নিজেও বারবার বলছিলেন এই যে ছাত্র আন্দোলনের উপর অপশক্তি ভর, এই যে অপশক্তি ভর করলো, সরকার যদি প্রথম দিকে দূরদর্শিতার পরিচয় দিত তাহলে কি এই অপশক্তি ভর করার সুযোগ পায়? এই প্রশ্নও কিন্তু উঠছে বারবার। না, এটা ইন্টারেস্টিং। আপনি ওই আবার ডিম আগে না মুরগি আগের আলোচনার মতো। এখন কথাটা হলো অপশক্তি ঘাড়ে ভর করাতেই তো জিনিসটা জটিল হইল। সরকার তো এটা সলভই করে দিছে। কিভাবে? আপনি যদি টাইমলাইনটা দেখেন যে কোর্টে বাংলাদেশে বিগত কয়েক বছর তো কোনো কোটা নাই, সুতরাং তাদের তো ক্ষোভেরও কোনো কারণ নাই। তো কোটাটা আবার ফিরে আসলো কিভাবে? যে 5 জুন 2024 কেউ সংক্ষুব্ধ হয়ে কোর্টে গেল যে কোটা চাই। কোর্ট কি করলো? একটা অর্ডার দিল যে আগের যে অর্ডার কোটা থাকবে না ওইটা বাতিল। এই বাতিল বা স্থগিত করে দিল। স্থগিত করাতে থিওরিটিক্যালি কোটা ব্যবস্থা আবার ফিরে আসলো, থিওরিটিক্যালি। কারণ এটা আসার পরে তো কোনো নিয়োগ হয় নাই যে এটার কোনো ইমপ্লিকেশন হবে বা এটা অ্যাপ্লাইড হবে, অ্যাপ্লাইড হওয়ার সুযোগ হয়নি। তারপরে কিন্তু একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে সরকার, অন্য কেউ না, সরকারই এটার বিরুদ্ধে আপিল করলো। তো তার মানে কি সরকার কার পক্ষে আপিল করলো? তাইলে আন্দোলনকারীদের পক্ষে। এবং একটা প্রক্রিয়ায় গিয়ে কিন্তু কয়েকদিনের মধ্যে এটা স্থগিত হয়ে গেল। কোনটা স্থগিত হয়ে গেল? হাইকোর্টের অর্ডারটা। ওই যে থিওরিটিক্যালি কোটা ফিরে এসেছিল এটা আবার থিওরিটিক্যালি নাই হয়ে গেল। তার মানে ওই অর্ডারটার পর থেকে বাংলাদেশে আবার কোটা নাই। এখন আপনি বলেন, আপনার কোনো একটা সমস্যা একটা অর্ডার দিয়ে সমাধান করে দিল, তারপরে আপনি এটা নিয়ে আন্দোলন করার আর যৌক্তিক কারণ কি থাকতে পারে? কারণ নাই। কিন্তু তাহলে আন্দোলনটা চলতে থাকলো কেন? ওই যে তাদের ঘাড়ে ভর করা,
তখন তো ওরা স্টিয়ারিংটা নিয়ে নিয়েছে। আপনি দেখছেন আন্দোলনকারী, কিন্তু স্টিয়ারিংটা তাদের হাতে নাই। আমরা এটা দেখতে পাচ্ছি না। এই জন্য সহিংসতা আসলো। এই কারণ এটা তখন রাজনৈতিক রূপ পরিগ্রহ করলো। এখন তখন দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে আসলো শেখ হাসিনার পদত্যাগ, এটা সেটা অনেক কিছু, কিন্তু এগুলি কিন্তু আবার আন্দোলনকারীদের দাবি না। তো ওইগুলি আসলো কোত্থেকে? ওই যে তাদের ঘাড়ে ভর করে যারা, তারা তাদের দেশে এবং বিদেশে তাদের যে মেকানিজম আছে, মেকানিজম দিয়ে সোশ্যাল মিডিয়া, এখানে আবার ক্ষমতাসীন দলের কারো কারো উস্কানিমূলক মন্তব্য, বক্তব্য, একটা উদাহরণ দেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের একটি মন্তব্যকে ঘিরে যে ছাত্রলীগই প্রস্তুত, এই ধরনের মন্তব্যের পরেই কিন্তু বিস্ফোরণটা আরো বেশি, মানে বিক্ষোভটা আরো। এখন উনি ছাত্রলীগ প্রস্তুত, এটা তো একটা রাজনৈতিক বক্তব্য ছিল। আপনি ভালো করে দেখেন এটা কোন সময় বললো, যখন রাতের বেলায় স্লোগান হইলো আমি রাজাকার, আমি রাজাকার। আমি রাজাকার বলাটা কি জানেন? আপনাকে আমি এটা উদাহরণটা দিই, আপনাকে আমি অনেস্টলি বলি, আপনি যদি চান আমি ফ্যাসিলিটেট করব, আপনি জার্মানিতে যান, গিয়ে ওইখানে হিটলারের পক্ষে বক্তব্য দিতে থাকেন, আপনার কি হয় দেখেন। ওইখানে কিন্তু বাক স্বাধীনতার অধিকার পাবেন না। বাক স্বাধীনতায় হিটলারের পক্ষে বলা যাবে না। তাইলে আমাদের এখানে বাক স্বাধীনতায় রাজাকারের পক্ষে কথা বলা যাবে কিভাবে? এটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু এটা একটা রাজনৈতিক বিষয় বলে ওবায়দুল কাদের সাহেব একটা রাজনৈতিক বক্তব্য দিলেন। উনি বলতেন যে এই সংকটটা ছাত্রলীগই এটা মোকাবেলা করতে সক্ষম। উনি বলেন নাই পিটাপিটি করে। এখন আমি আবার বলতেছি, আমার 17 তারিখের প্রথম আলো এবং প্রথম আলো .com এর প্রিন্ট কপি আমার কাছে আছে, প্রিন্ট করে রেখেছি। ওইখানে কিন্তু প্রত্যেকটা রিপোর্ট হলো যে আন্দোলনকারী, তথাকথিত আন্দোলনকারীরা ছাত্রলীগের রুমগুলি ভাঙচুর করেছে এবং ছাত্রলীগকে বের করে দিয়েছে। তো তাহলে উস্কানিটা কে দিল? আবারও বলি, এই রিপোর্টে কিন্তু আছে। প্রথম ঘটনা হইল ওইটা। তো ওইটা আপনি বলেন নাই কেন? যে সূচনাটা কে করলো? এখন আপনি আমার রুমে ঢুকলেন, ঢুকে দেখলেন কেউ আমাকে একটা বকা দিচ্ছে, তো আপনার ধারণা হয়ে গেল যে ওই লোকটা খারাপ, নাইম ভাইকে বকা দিচ্ছে। কিন্তু আপনি কিন্তু দেখেন নাই নাইমুল ইসলাম খান এর আগে তাকে একটা চর দিয়ে দিয়েছিল, আপনার চোখে পড়ে নাই। তো আপনার চোখে পড়ে নাই বলে নাইমুল ইসলাম খান আপনার কাছে ভালো হয়ে গেল, ওই লোকটা খারাপ। এটা তো জার্নালিজম না। জার্নালিজম হলো আপনাকে খোঁজ খবর নিতে হবে যে এই যেটা ঘটনা ঘটলো বকা, এই বকার আগের ঘটনা কি, তার আগের ঘটনা কি। সাংবাদিকতা যদি পরিপূর্ণ পিকচারটা না দেন, এটা কিন্তু আনফেয়ার হয়, মানে ফেয়ার জার্নালিজম হয় না, অবজেক্টিভ জার্নালিজম হয় না, একিউরেট জার্নালিজম হয় না। আর যদি একিউরেটও হইল না, ফেয়ারও হইল না, ব্যালান্সডও হইল না, তাইলে এটা জার্নালিজমই হইল না, এটা প্রপাগান্ডা হইল। পুরো ঘটনায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে একটু পরে আপনার সাথে বিস্তারিত আলোচনা যাব। কোটা বিরোধী, কোটা সংস্কারের যে আন্দোলন, এর নানা দিকে যাওয়ার আগে একটি বিষয়ের সাথে যুক্ত করতে চাই যে এই আন্দোলন, প্রাণহানি, এই ঘটনার ধারাবাহিকতায় আজকে যখন 14 দলের বৈঠকে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয়, মানে পরিস্থিতি একে কেন্দ্র করে আবার নতুন কোনো দিকে, নতুন কোনো, মানে এভাবে যদি বলি উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন আবার উত্তপ্ত হয়ে ওঠা, এই ধরনের শঙ্কার জায়গাটা তো আসলে থাকে কিনা? প্রথম কথা হলো, জামাত শিবিরের পক্ষ নিয়ে রাজনীতি উত্তপ্ত করবে যুক্তিসঙ্গত কারণে এটা কারোর পক্ষে করা সম্ভব না। মানে এটা খুবই টেকনিক্যাল। কিন্তু ইউ আর রাইট যে জামাত শিবির নিজেই তো একটা সন্ত্রাসী সংগঠনের মতো কাজ করার ক্ষমতা রাখে। তারা অতীতে এগুলির পরিচয়ও দিয়েছে। এই আন্দোলনের ওই যে ঘাড়ে সওয়ার হওয়া গ্রুপের মধ্যে শিবিরও আছে, জামাতের শিবির আছে। সুতরাং আমি মনে করি এটা হতেই পারে যে তারা প্রত্যাঘাত করতে চাইবে, কিন্তু এটা কবে করবে এটা নিয়ে আমার একটু সংশয় আছে। এটা কি ইমিডিয়েটলি করবে, না তারা একটা কৌশলগত সুবিধাজনক সময়ের জন্য ওয়েট করবে, দেখার বিষয়। আর তার চেয়েও দেখার বিষয় সরকার আসলে অ্যাকচুয়াল সিদ্ধান্তটা কবে নেয়, কিভাবে নেয়। সুতরাং আমি এইটার ব্যাপারে পরিণতিটা কি হবে, এটা অন্তত সরকারের সিদ্ধান্ত, মানে অ্যাকচুয়াল সিদ্ধান্তটা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা। আমরা যখন আলাপ করছি ঠিক তখনই আমরা গণমাধ্যমে স্ক্রল চালাচ্ছি যে
স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশও দিয়েছেন, এবং সেই বৈঠকে যারা ছিলেন এমন কয়েকজন সিনিয়র নেতাও বলেছেন যে প্রধানমন্ত্রীও মানে তারও আন্তরিক প্রচেষ্টার কথা বলেছেন যে খুব শিগগিরই এটি বাস্তবায়ন। না, এটা তো কোনো সন্দেহ নাই, কারণ 14 দলের মধ্যে তো প্রধানমন্ত্রীও আছেন, এটা তো তাদের সিদ্ধান্ত এবং এটা তো ইউনানিমাস, মানে এটা নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিমত নাই, দ্বিধাহীন ভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং যেহেতু দ্বিধাহীন, তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীও ইনভলভ। আমি শুধু বলছি যে প্রাতিষ্ঠানিকভাবে সিদ্ধান্তটা কবে হয় সেটার উপরে অনেকখানি নির্ভর করবে, এবং শিবির জামাত তারাও সম্ভবত এই সময়ে এরকম একটা সিদ্ধান্ত আসবে এটা হয়তো তাদের মাথায় ছিল না। সুতরাং তারা দুইটা হইতে পারে, বোকার মতো আঘাত করতে পারে, অথবা মানে মানে বুদ্ধিমানের মতো অপেক্ষা করতে পারে একটা তাদের জন্য মানে সুবিধাজনক সময়ের। আমি জানি না কি হবে, কিন্তু আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে এটা একটা প্রতিক্রিয়া হতে পারে কিনা, প্রতিক্রিয়া হবে, কিন্তু জামাত শিবিরকে প্রকাশ্যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সমর্থন দিতে আসবে এটা আমার বিশ্বাস করতে কঠিন হয়। আপনি হয়তো ভাববেন যে বিএনপি দিবে, আমার সন্দেহ হয় বিএনপি যদি এটা করতে আসে তখন তারা জামাত শিবিরের সঙ্গে যুক্ততাটা এতটা প্রকট করে ফেলবে, তখন বিএনপির রাজনীতি আরেকটা নতুন সংকটে পড়বে, চ্যালেঞ্জে পড়বে। সো আমারও উৎসাহ একজন পর্যবেক্ষক হিসেবে, সাংবাদিক হিসেবে, যে আগামী দিনগুলিতে কত দ্রুত এই সিদ্ধান্তটা হয়। আর আরেকটা কথা বলি, এটা কিন্তু লং ওভারডিউ। আমি নিজে বহু আগে থেকেই মনে করতাম যে জামাতের মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে জামাত নামে রাজনীতি করার কোনো সুযোগ নেই, তারা নতুন নামে আসতে পারে। এটার প্রস্তুতি আপনি সাংবাদিক হিসেবে জানেন, তাদের কিন্তু একটা প্রস্তুতি আছে যে তারা অন্য নামে অন্য আদর্শ অনুসরণ করে একটা রাজনীতিতে আবার চলে আসার চেষ্টা করবে। জি, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের কথা বলছি, আপনিও বলছিলেন যে বিএনপিও ঠিক তাদের এই রাজনৈতিক অবস্থান থেকে কোন পথে হাঁটে সেটাও দেখার বিষয়, কিন্তু এই ঘটনাগুলো ঠিক তখন ঘটছে যখন বিএনপি কিন্তু এখন সরাসরি আবার একেবারেই সরকার পতনের আহ্বান জানাচ্ছে, এই জন্য জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে, গণতন্ত্র মঞ্চ আজকে সরকারের পদত্যাগের কথা বলছে। এই ঘটনাগুলো যদি মানে এক সূত্রে আমি এভাবে গাঁথার পরে যে সরকার পতনের যে এক দফা জাতীয় ঐক্যের ডাক, সব মিলে এই জায়গাটিতে আবার নতুন করে কোনো রাজনৈতিক অস্থিরতা, হ্যাঁ, রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা এটা। সুতরাং অস্থিরতা দিয়ে কিছু তৈরি করার চেষ্টা করবে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, সম্ভবত করবে। কিন্তু আমি আবার একটা বলি, হিস্টোরিক্যাল ফ্যাক্ট, আমি কোনো আমার মতামত দিচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে আসলেন 81 সালে, তিনি আসার পর বাংলাদেশের কোনো আন্দোলন, সরকার পতন বা সরকার বিরোধী আন্দোলন সফল হয় নাই যেখানে শেখ হাসিনার অংশগ্রহণ নাই এবং তার নেতৃত্ব নাই। এখন আপনি দেখান তো কেউ আন্দোলন করে সফল হয়েছে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল না এবং শেখ হাসিনার নেতৃত্ব ছিল না। সুতরাং এটা খুব ডিফিকাল্ট। এটা কেন জানেন? আমি কিন্তু এটা মানে বলছি এই জন্য যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে আসলে আন্দোলনের দল। পাকিস্তানের পুরো সময়টা তারা আন্দোলন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 23 বছরের পাকিস্তানি শাসনের 13.5 বছর নিজে জেল খেটেছেন। এটা শুনতে আমাদের কাছে সহজ মনে হইলেও কাজটা এত সহজ না। দ্বিতীয়ত, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি স্কুল জীবনে ওয়ার্ল্ড কাপকে মিছিলে অংশগ্রহণ করা মানুষ। একটা বিশ্বের সেরা রাজনৈতিক পরিবারে তার জন্ম এবং বেড়ে ওঠা। তিনি যখন কলেজেও পড়তেন তখনও সেখানে ছাত্রী সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন। সুতরাং তার রাজনৈতিক জীবনটা কিন্তু আমাদের এখানকার আর কোন রাজনৈতিক নেতার সাথে আপনি তুলনা করবেন, তুলনীয় কেউ নাই, আমাদের আর কেউই নাই। ওনার যে মানে সরকার পরিচালনার অভিজ্ঞতা টানা এখন 16th ইয়ার, এছাড়া আগের 5 বছর ধরলে মানে 21 ইয়ার্স হলো রাষ্ট্র পরিচালনা। তারপরে বিরোধী দলেও যখন উনি ছিলেন তখনও কিন্তু উনি খুবই অ্যাক্টিভ, মানে বিরোধী দলের ভূমিকায় উনি খুব সক্রিয়, সতর্ক, সক্রিয়। তো ওনার অভিজ্ঞতা কিন্তু এমন যে পৃথিবীতে তার সমমানের অভিজ্ঞতা সম্পন্ন রাষ্ট্র বা সরকার প্রধান খুবই অপ্রতুল, 2-1 জন মাত্র। জি,
আওয়ামী লীগ আন্দোলনের দল তা তো নিঃসন্দেহে, কিন্তু একটি কথা এখন বলা হচ্ছে যে গত 16 বছরের মধ্যে এবারের যে ছাত্র বিক্ষোভ সেটা এমন একটা ক্ষত তৈরি করলো, সেই ক্ষত আদৌ মানে পুষিয়ে ওঠা যাবে কিনা, গেলে কিভাবে যাবে, এবং সরকারকে সবচেয়ে বেশি নাড়া দিল কিনা এই 16 বছরের? না, এটা সরকারকে নাড়া দেওয়ার ব্যাপারে তো কেবল না, এটা আমাদের গোটা রাষ্ট্রকেই তো নাড়া দিয়েছে। আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্যের কথাটা আমি প্রথমে না, আমাদের অনেক জীবনহানি ঘটেছে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে, প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, অনেক উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করা হয়েছে। এটা ভাবা যায় না। আপনি খেয়াল করে দেখেন তো কোথায় কোথায় ভাঙচুর করা হয়েছে, সবগুলি উন্নয়ন। এই উন্নয়নগুলি কিন্তু সাধারণ মানুষের। আপনি যে ডিজাস্টার মানে ডিপার্টমেন্টের অফিসটা যে পুরাইয়ে দিলেন, কি পুরাইয়ে দিলেন আসলে আপনি কি জানেন? সারা দেশের ডিজাস্টার ইনফরমেশন প্রসেসিং এবং কোঅর্ডিনেশনের যে 30 কোটি টাকার একটা হাইলি সফিস্টিকেটেড সেটআপ, এরকম একটা জিনিস আরেকবার নতুন করে আইনা স্টাবলিশ করা অনেক দূরের জিনিস। আপনি কি ধ্বংস করলেন? আপনি মেট্রো রেল, যেটা দিয়ে শুধু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমিও গেছিলাম, যে স্টেশনটা দেখতে গেলাম, ওই স্টেশনটাতে কেবল ওই স্টেশনটাতে 1 লক্ষ লোক ডেইলি যাত্রী হইতো। তো এই যে 1 লক্ষ লোক এখন যে দুর্বিষহ যাতায়াত করতেছে, তো এটা তো মানুষের অসুবিধা সৃষ্টি করা। সুতরাং মানুষের অসুবিধা সৃষ্টি হয় এই রকম পদক্ষেপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পুরনো অফিসটা ভাঙচুর করা হয়েছে। আপনি দেখেন সিটি কর্পোরেশনের বা ঢাকা শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার আধুনিক গাড়ি, যেগুলি জাপান থেকে দেওয়া, এগুলি সব পোড়ায় দেওয়া হয়েছে। আপনি যদি বর্ণনাটা দেখেন, এটা কিন্তু ভয়াবহ। এটা কিন্তু আমাদের যারা আন্দোলনকারী, আমরা যে বলি না যে মানে কোমলমতি, এরা কোমলমতিরা না, কোমলমতির উপরে সওয়ার হওয়া অশুভ শক্তি। সুতরাং এদের ব্যাপারে সরকারের মনোভাবটা খুব দৃঢ়। তারা কিন্তু এটা মনে করেন না যে আন্দোলনকারীদেরকে ছাড় দেওয়া মানে যারা অপকর্ম করেছে, ধ্বংস করেছে, মৃত্যুর কারণ হয়েছে, উপলক্ষ হয়েছে, তাদেরকে ছাড়ার ইচ্ছা সরকারের নাই। আচ্ছা, আপনাকেও যদি প্রশ্ন করি যে একটা মানুষকে আহত করেছে, তার কি বিচার হওয়া উচিত? আপনি দল চিন্তা করেন না, বিচার হওয়া উচিত না উচিত না? বিচার তো হওয়া উচিত। উচিত। আপনি হয়তো যোগ করতে পারেন যে তদন্তটা যেন নিরপেক্ষ হয়, এটাতে যেন রাজনৈতিক বায়াস না থাকে। তো শেখ হাসিনা যখন হাসপাতালে দেখতে গেলেন, উনি কি রাজনৈতিক বাছবিচার করেছেন? আপনি কিন্তু গিয়ে দেখবেন উনি যাদেরকে দেখে এসছেন, সহায়তা করেছেন। আমি আপনাকে দায়িত্ব দিলাম, আপনি একটা অ্যাসাইনমেন্ট দেন কাউকে, আপনি কিন্তু পাবেন যে তারা আওয়ামী লীগের সমর্থক না। দলমত নির্বিশেষে, দলমত নির্বিশেষে, বিনা প্রশ্নে, মানে তাদেরকে জিজ্ঞাসাও করা হয় নাই তারা কোন দলের সমর্থক। জি, এই জায়গাটিতে একটু যুক্ত করতে চাই। এই অভিযোগও নিঃসন্দেহে শুনতে হচ্ছে, নতুন বলছি না, যে এই যে স্থাপনাগুলোতে হামলা হয়েছে নিঃসন্দেহে ন্যাক্কারজনক, কিন্তু স্থাপনার হামলাগুলোকে, ভাঙচুরগুলোকে যতটা বড় করে সরকার দেখাতে চাচ্ছে, প্রাণহানি, এই ক্যাজুয়ালিটিগুলোকে ঠিক ওই চোখে দেখতে চাচ্ছে না, অভিযোগ আছে। এই অভিযোগ তো ডাহা, মিথ্যা এবং ওই সওয়ার হওয়া অশুভ শক্তির প্রচারণা। কেন আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথম বক্তব্য দিলেন জাতির উদ্দেশ্যে, সেই ভাষণেই তিনি যারা মারা গেলেন, অলরেডি তখন 6 জন মারা গেছে, প্রত্যেকের দায়িত্ব নিয়েছেন। উনি কিন্তু তখন সম্পদ হানি নিয়ে আলোচনা করেন নাই, তাদের দায়িত্ব নিয়েছেন, তাদের পরিবারের দায়িত্ব নিয়েছেন। উনি ঘোষণা দিয়েছেন জুডিশিয়াল ইনকোয়ারি হবে এবং সব দোষীদেরকে বিচারের আওতায় আনা হবে। পরবর্তী যে ধ্বংসযজ্ঞ, এটা কিন্তু এই বক্তৃতার পর। সুতরাং আপনি যে বলেন যে উনি মানে জিনিসপত্রের ধ্বংসটাকে হাইলাইট করছেন, তিনি বা সরকার, এটা তো সত্য না। মনে করেন উনি তো প্রতিটি মানুষের কাছে যাচ্ছে। আপনি কি বুঝেন, মাননীয় প্রধানমন্ত্রী একটা হাসপাতালে যাবেন, যখন রোগীরা তখনও ব্রুইজ, এই সমস্ত অবস্থায় তো কেউ যাওয়াও উচিত না। তো ওনাকে তো 1টা দিন 2টা দিন ওয়েট করতে হয়েছে যেন ঘা একটু শুকায়, তারা যেন নড়াচড়া করতে পারে। উনি গেলে, কেউ দেখতে গেলে যেন তিনি ডিস্টার্ব না হন, ফিজিক্যালি একটু ফিটনেসও দরকার হয়। এটা মানে আপনি যদি মানে কাউকে, কেউ যদি দর্শনার্থী যদি যায়,
তো এইটুকু সময় উনি দিয়েছেন। আর উনি কিন্তু মেট্রোটা দেখতে গেছেন, অ্যাপারেন্টলি মনে হবে উনি মেট্রো স্টেশনের ধ্বংস দেখতে গেছেন, কিন্তু তা না। ঘটনাটা কি, তার আগের দিন কারফিউ শিথিল করা হলো। শিথিল করার পর যখন মানুষ ওই মিরপুর থেকে বেরোচ্ছে, তাদের তো চলাফেরা দুর্বিষহ, এবং এটা পত্রপত্রিকায় লেখালেখি হইল, টেলিভিশনে প্রচার হইল। হওয়ার পর উনি বললেন, এই যে মানুষের এত কষ্ট হচ্ছে, এই জিনিসটা চালু করতে কয়দিন লাগবে, কি অবস্থাটা আমি একটু দেখতে চাই, সরেজমিন দেখে আসা। তাইলে উনি কিন্তু স্থাপনা দেখতে যান নাই, উনি গেছেন মানুষের অসুবিধা দূর করার জন্য, কত তাড়াতাড়ি এটা করা সম্ভব হইতে পারে এটা উপলব্ধি করার জন্য, একটা ফার্স্ট হ্যান্ড নলেজ নেওয়ার জন্য, এটা মানুষের সুবিধার জন্য। জি, আপনি নিজেও আপনার আলোচনায় তুলছিলেন যে এই যে প্রতিটা ঘটনার তদন্ত এবং সুষ্ঠু তদন্ত, স্বচ্ছ তদন্ত, এমন দাবি দেশে তো আছেই, বিদেশ জাতিসংঘের মানবাধিকার সংগঠন বিভিন্ন জায়গা থেকে এসছে। এই বিষয়গুলোকে সরকার কতটা আমলে দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে? ভাই আপনি, উনি নিরপেক্ষ তদন্ত, জুডিশিয়াল ইনকোয়ারি হবে বলে ফেললো কত তারিখে? 17 জুলাই। এরপরে আপনি যাদের কথা কইতেছেন, ওই বোকা লোকদের দাবিগুলি আসছে 17 তারিখের পরে। মানে যেই জিনিস উনি আগেই বাস্তবায়ন করে ফেলেছেন সেটার দাবি আসতেছে। তো এটা কি কোনো বুদ্ধিমানের বিবৃতি? এটা জাতিসংঘই হোক বা কোনো সংগঠনই হোক, জুডিশিয়াল ইনকোয়ারির ডিসিশন তো হয়ে গেল 17 জুলাই, এবং আপনি যতগুলি রেফারেন্স দিলেন দেখেন সব তার অনেক পরের। জাতিসংঘের প্রতিক্রিয়া অনেক পরের, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সবই 17 তারিখের পরে। সুতরাং 17 তারিখের ডিক্লারেশনের পরে এই দাবির কি মানে? কারণ ইনকোয়ারি কমিটি তো উনি আগেই করে ফেলেছেন। সো এটা আমার কাছে মানে এটা চাপ মনে হবে কেন? উনি তো ওনার উপরে কোনো চাপ আসার বহু আগেই নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে নিজের উপলব্ধি থেকে তার যে নেতৃত্ব গুণে উনি এটা করে ফেলেছেন অলরেডি। জি, কিন্তু আবার একই সাথে আমাদের গণমাধ্যমে 12 দিনে গ্রেফতার, 10,000 ছাড়ানো এবং গণগ্রেফতার নিয়েও প্রশ্ন উঠছে। এখানেও আবার সবসময় যেই অভিযোগগুলো আসে, বাণিজ্যের অভিযোগ আছে, নিরীহ কাউকে ধরে নিয়ে আসা, এই জায়গাগুলোতে সরকার মানে, আপনি একজন অত্যন্ত এক্সপেরিয়েন্সড এবং ইন্টেলিজেন্ট জার্নালিস্ট, এখন বলেন তো একটা মানুষ একটা এলাকায় মানে যেটাকে আমরা বলবো ধরেন একটা আন্দোলনকারীদের একটা বড় এলাকা, সে 10 নম্বর গোল চত্বরে যত রকম দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনায় আপনাকে দায়িত্ব দিলাম, আপনি বের করে দেন তো কোনো না কোনো বুদ্ধিতে যে এটার জন্য দায়ী হচ্ছে এই 10 জন। এটা কোন বিবেচনায় কিভাবে আপনি 10 জন বের করবেন? পৃথিবীর কোথাও এটা সম্ভব না। এরকম মব যখন থাকে তখন কি হয়? তখন ওই এলাকার মানুষ সিসি ফুটেজ ওর সাথে কথা বইলা অনেক সময় কিছু মানুষকে ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, এর কাছ থেকে ওর খবর, ওর কাছ থেকে ওর খবর। তার মানে প্রথম গ্রেফতারকৃতরা আসলে মূলত হইল এটা সূত্রের মতো কাজ করে। এর ভেতর থেকে আবার 1-2 জন লাকিলি অপরাধীও পাওয়া যায়, কিন্তু আরো যেটা বেশি পাওয়া যায় অপরাধের উইটনেস, সাক্ষী। তো সাক্ষীও আপনি সাক্ষী পাচ্ছেন, 2-1 জন অপরাধীও পাচ্ছেন। এই প্রক্রিয়ায় অনেক মানুষ কিন্তু বেল নিয়ে বেরোবে। এখন আমাদের সাংবাদিকতার একটা উইকনেসের কথা বলি, আপনি আমাদের দেখান তো টেলিভিশনে বা নিউজ পেপারে অ্যারেস্টের সংখ্যাটা যতটা ছাপা হয়, তাদের বেইল হয়ে যাওয়ার পর নিউজ হয়, আপনি আমার দেখাইতে পারবেন? দেখা হয় না। সুতরাং আপনি কিন্তু কেবল একটা কিউমুলেটিভ ফিগার বানাইতেছেন, প্রতিদিন এত অ্যারেস্ট করে আপনি শেষে কি বলতেছেন 20,000 হয়ে গেছে, কিন্তু আপনি কিন্তু খোঁজ নেন নাই এর মধ্যে কিছু লোককে ছেড়ে দেওয়া হয়েছে কিনা। এটা আমাদের জার্নালিজমে নাই ভাই। সুতরাং এটা আমি বলবো জার্নালিজমের একটা উইকনেস, আর প্রসেসটা না বুঝার। পৃথিবীর যে কোনো জায়গাতে হইলেই গ্রেফতারটা এরকম হবে, কারণ এই গ্রেফতার থেকে শুধু অপরাধী বের হবে তা না, ওই যে বললাম উইটনেস বেরোবে, আর কিছু বেরোবে তারা নির্দোষ, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। গ্রেফতার করলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে না আপনি বুঝতে পারবেন সে নিরপরাধ অথবা অপরাধী। জি, কিন্তু আবার আপনার বাণিজ্যের কথাটা আবার আমি বলি। ইয়েস, বাণিজ্যটা এখানে
হয় এইরকম অভিযোগ খুবই রিলায়েবল। এটা কিন্তু একটা ডিফারেন্ট আলোচনার বিষয়। আপনি যদি বাণিজ্যের কথা বলে গ্রেফতার না করেন তাইলে আপনি তদন্ত করতে পারবেন না, আপনি অপরাধী খুঁজে বের করতে পারবেন না। আপনি যদি সময় দেন গ্রেফতার না করে, অপরাধী থেকে যাবে, শুধু নিরীহরাই পরে গ্রেফতার হবে। সুতরাং আমি মনে করি তারা এবার যথেষ্ট দ্রুততার সাথে প্রথমে যেটা করেছে, পুলিশ ঢাকা শহরের চারদিক দিয়ে বের হয়ে যাওয়ার পথ বন্ধ করেছে। জি, একটি প্রশ্নের জবাব ঠিক এভাবেই জানতে চাই, যদিও আপনি বলেছেন, তারপরও সোজা সাপটা জবাবটা এইভাবে জানতে চাই। যদিও আপনি বলছিলেন যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যখন বলছে তার আগেই তো প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, আশ্বস্ত না, ঘোষণা দিয়েছেন, উনি ইমপ্লিমেন্ট করেছেন। কে ওই জাজ হবে তার নামও দিয়েছেন। এই প্রশ্নটা আমি একটু বিরতির পর এসে করছি। দর্শক, নিউজ অন ভিউজ এতে ছোট্ট বিরতির সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অন ভিউজে। স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রী প্রেস সচিব নাঈমুল ইসলাম খান। যে প্রশ্নটা রাখতে চাচ্ছিলাম, যে সরকারি ভাষ্যমতে 150 জনের প্রাণহানি, এই যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত 7 থেকে 10 দিন যা হলো, তার প্রেক্ষিতে বিশ্ব মহলেও, আন্তর্জাতিক মহলেও যে কথাগুলো বলা হচ্ছে, অন্য যে কোনো সময়ের যে কি সরকার কিছুটা বেকার দেয় কিনা, কিছুটা চাপে কিনা? আন্তর্জাতিক মিডিয়াতে কি হয়েছে আপনার কি ধারণা আছে? কিচ্ছু না, মোস্ট একেবারে উইক, খুবই দুর্বল কিছু রিপোর্টিং আমার কাছে আছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো ডক্টর ইউনূসের মধ্যবর্তী নির্বাচনের দাবি। ডক্টর ইউনূস মধ্যবর্তী নির্বাচন, এইরকম ওনার অনেক ছেলে মানসিকাদের মধ্যে এটাও একটা। ওনারাকে আমি আহ্বান জানাই, উনি এসে দল গঠন করে রাজনীতি করুক। আর এই কয়েকটা পত্রিকায় এই যে বাংলাদেশ সরকারের যে নেরেটিভ, এটা কেউ বিশ্বাস করে কিনা একটা প্রশ্ন তুলছে। প্রথম কথা হলো, বাংলাদেশ সরকারের নেরেটিভটা কি? আপনি নেরেটিভের দিকে কর্ণপাতিত করার দরকার নাই, আপনি ফ্যাক্টস গুলি দেখেন না ভাই। প্রাইভেট মিডিয়া যেগুলি নাকি সবার চোখে হইল খুবই নির্ভরযোগ্য, তারা যদি 210 জনের মৃত্যুর কথা বলে, সরকার বলতেছে 150 জন। এখন আপনি এটার মধ্যে বড় কি পার্থক্য দেখতেছেন? সরকারের কোনো ফ্যাক্ট অনেক বেশি ভেটিং করে করে দিতে হয়, পত্রিকাকে এত ভেটিং করতে হয় না। সুতরাং ডিপ্লোম্যাটের এই রিপোর্ট, হিস্ট্রি কি রোল ইন ডেডলি স্টুডেন্ট প্রোটেস্ট ইন বাংলাদেশ, এখন তাদের চোখে এটা দৃষ্টি, কিন্তু আন্দোলন করা আওয়ামী লীগের কাছে এটা বড় ঘটনা না। এই জন্য আওয়ামী লীগ এটা ঠেকাইতে যায় নাই, তো এটাকে আবার আওয়ামী লীগের দুর্বলতা বলে আওয়ামী লীগকে খেপানো হচ্ছে। কেন খেপানো হচ্ছে? কি জন্য? যে তারা চায় যে আওয়ামী লীগ এটাতে কনফ্রন্ট করতে আসুক। আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন যদি রাস্তায় নামে, তাহলে মারামারি, কাটাকাটি এবং মৃত্যু অনেক বাড়বে। অনেক বাড়লে তখন বিদেশি চাপটা আসলে ওনাদের জন্য মজা হয়। আওয়ামী লীগ তো এই মজা তাদেরকে দেয় নাই, ছাত্রলীগকে উঠায় নিছে। ছাত্রলীগ কি কিছুক্ষণ মারামারি করে কিছু আহত নিহত বাড়াইতে পারতো না? ছাত্রলীগকে এটা করতে দেওয়া হয় নাই, আওয়ামী লীগ এটা করে নাই। না করাতে ওনারা গোস্বা, ওনাদের অভিমান, ওনাদের কষ্ট, যে জিনিসটা তারা যতটা নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে চেয়েছিল সেটা পারে নাই। এই কয়েকটা রিপোর্ট, রেদওয়ান আহমদ দেখছে বাংলাদেশ স্টুডেন্ট প্রোটেস্টস টার্ন ইনটু ম্যাস মুভমেন্ট, ওই নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট। এইরকম রিপোর্ট তারা এমনিতেই করে। দেশ যখন খুব শান্ত থাকে তখনও শেখ হাসিনার অসুবিধা, শেখ হাসিনার দুর্বলতা নিয়ে তারা রিপোর্টিং করে, কিন্তু তাদের রিপোর্টিং এত বায়াসড যেটা কোনোদিন কার্যকর হবে না। এটা কিন্তু আমি অনেক সময় বলি, আপনি যখন অভিযোগ করতে থাকবেন এবং এটার মধ্যে যখন অনেকখানি মিথ্যা থাকবে বা ভুল থাকবে, এটা কার্যকর হবে না। তো হবে না, কারণ এই কেসটা টিকবে না, মানুষের মনে টিকবে না। কিছু কিছু মানুষের মনে টিকবে। ওই মানুষগুলি কে? ওই মানুষগুলি হলো আওয়ামী লীগের প্রতিপক্ষের সমর্থক। তো বাংলাদেশে কি বিএনপির অনেক সমর্থক আছে না? তো ভাই, ওই অনেক সমর্থকরা তো আওয়ামী লীগের বিপক্ষেই থাকবে, তারা তো বিপক্ষেই স্ট্যাটাস দিবে। এটাতে আপনি অবাক হচ্ছেন কেন? বা কেউ অবাক হচ্ছে কেন? আপনি দেখতেছেন হাজার হাজার বা লক্ষ লক্ষ লোক আওয়ামী লীগের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে
খুব সোচ্চার। তো আপনাকে কি কেউ কোনোদিন বলেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে 10 লক্ষ লোক নাই? আছে, তো তারাই করছে। তো এটাতে আপনি সারপ্রাইজড হইয়া আওয়ামী লীগ ভরকায় যাবে কেন? কারণ কি আমি বলি, এগুলির ফরেনসিক এভিডেন্স আছে যে ওই যে লোকটা এখানে কমেন্ট দিতেছে সে আসলে কে, এটা বোঝা যায়। কিভাবে বোঝা যায়? আপনি যে কোনো আইটির বিশেষজ্ঞকে বলবেন, এটা এক্সামিন করলেই বোঝা যায় মানুষটা কে, তার পরিবারটা কি, তাদের রাজনীতিটা কি। এগুলি বহু আগেই প্রকাশিত। সুতরাং এগুলি আওয়ামী লীগকে আশ্চর্য করে না। আমি আবারও বলতেছি, মানে সরল কিছু মানুষ বিমোহিত হয়, আর যারা নাকি ভাইরাল করে কিছু রোজগার করতে পারতেছেন তারা এক্সাইটেড। কিন্তু এটা নিয়ে আওয়ামী লীগের বিশেষ কোনো উদ্বেগের কারণ আমি দেখি না। কারণ আওয়ামী লীগের বিরোধী শক্তির সংখ্যা যতটুকু ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেন তার চাইতে বরং কিছু বেশিই আছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনি নিজেও বলছিলেন দৃশ্যপটে আবারও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস 185টি দেশের কাছে হস্তক্ষেপ চেয়ে চিঠি। পুরো বিষয়টিকে কিভাবে দেখেন? পুরো বিষয়টা হলো, আপনি কিছুদিন অপেক্ষা করেন আর ওনার মহা গ্লানিকর ব্যর্থতাটা শুধু দেখবেন। কে তার এই আহ্বানের জন্য রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? জাতিসংঘে কোনোদিন কোনো ব্যক্তির আবেদনে জাতিসংঘ অ্যাক্ট করে না। জাতিসংঘ হইল আন্তঃরাষ্ট্রীয় সংস্থা। জাতিসংঘের কোনো কিছু করাইতে হইলে রাষ্ট্রকে উদ্যোগী হইতে হবে, ব্যক্তিকে না। ব্যক্তি নিয়ে তারা বিবৃতি দিবে, বিবৃতি পাল্টা বিবৃতি, ইট হ্যাজ নো এফেক্ট হোয়াটসোএভার। গণমাধ্যমের ভূমিকা নিয়ে শেষে একটু আলোচনা করব, তার আগে একটু মন্তব্য চেয়ে নিব। আজকে হাইকোর্টের যে মন্তব্য ছিল, এই যে আলোচনায় আছে ডিবির হারুন সাহেবের, এখানে এই যে খাওয়া দাওয়ার যেই খাবার টেবিলে বসে খাবার যে দৃশ্যগুলো ধারণ করা হয়, যেগুলো প্রচার করা হয়, এগুলো জাতিকে নিয়ে মশকরা, যাকে ধরেন তাকেই খাবার টেবিলে, এই বক্তব্যটা নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু আমি বলবো যে হারুন সাহেবের এটা, মানুষ যখন খুব সৃজনশীল হয়, সৃজনশীলতার প্রথম সমস্যা হইল লোকে এটা বুঝতে পারে না, ভুল বুঝে। এটা আমি সাংবাদিকতায় সৃজনশীলতা করতে গিয়ে এরকম অনেক ট্রলের শিকার হয়েছি। যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখনও ট্রোল হইতো, কিন্তু সেটা হইতো ফেস টু ফেস, টেলিফোনে, ইত্যাদি ইত্যাদি। তো আমি বলছি যে হারুন সাহেব কি করেছেন, কিছু মানুষকে নিয়ে গেছেন, উনি বলছেন উনি হেফাজতে নিছেন। হেফাজতে নিছেন কেন? তাদের নিরাপত্তাহীনতা ছিল। এখন যদি তাদের নিরাপত্তা বিঘ্নিত হইতো তখন আমরা বলতাম সরকার কিছুই করলো না, সরকার কেন নিরাপত্তা দিল না, কিছুই করলো না। এখন সরকার যখন, সরকার বলবো না আমি, ডিবির হারুন সাহেব যখন তাদেরকে নিয়ে গেল, নিয়ে গিয়ে আবার কি করলো, তাদের খাওয়ায় এবং আবার ছবি দেয়। তো এতে তো হারুন সাহেবের অসুবিধা, কারণ হারুন সাহেব এখন আর তাদেরকে পিটা দিতে পারবে না, কারণ তাদেরকে দেখায় ফেলছে। সে গুম করতে পারবে না, কারণ দেখায় ফেলছে। আপনি বুঝেন তো, সে যদি তার মাথায় যদি অসততা থাকতো এই 6 জনের ব্যাপারে, তাইলে সে এটা কোনোদিন প্রকাশ করত? সে সাদা পোশাকে উঠায় নিত, সাদা পোশাকে কোথায় রাখতো, আমরা বাইরে এটা নিয়ে হয়তো উদ্বেগ প্রকাশ করতাম। আর উনি কিন্তু সেই উদ্বেগ প্রকাশ করতে দিলেন না। উনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জানিয়ে দিলেন তারা আমাদের হেফাজতে আছে, নিরাপত্তা আছে, উদ্বিগ্ন হয়েন না। সো আমি এটার মধ্যে অভিনবত্ব দেখি, কিন্তু উনি হয়তো আইনের যে স্বাভাবিক ধারা রীতিনীতি সেখানে হয়তো ব্যতিক্রম করেছেন। এটা অপরাধমূলক ব্যতিক্রম কিনা আমি জানি না, কিন্তু এটা ব্যতিক্রম করেছেন। কিন্তু আমি আবার এটাও দেখি যে এই মানুষগুলির জীবনের নিরাপত্তা উনি নিশ্চিত করে দিলেন প্রকাশ করে, খাওয়াইয়া প্রকাশ করা হোক আর অন্য যাই হোক। আমি এই জায়গাটাতে তাকে আমি কাঠগড়ায় দাঁড় করাবো না, কিন্তু উনি হয়তো অনেকের জন্য এম্বারাসমেন্ট তৈরি করেছে, বিশেষত যারা সরলভাবে সবকিছু দেখে। এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি বিবেচনা দিয়ে কাজ করতে হয়, উনি চেষ্টা করেছেন। এটার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু এটার মধ্যে আমি অসততা দেখছি না। জি, সবশেষে গণমাধ্যমের ভূমিকা নিয়ে একটু আলাপ করব। 18 তারিখ রাত থেকে মোটামুটি দেশে ইন্টারনেট নেই, তারপরে দীর্ঘ একটা সময় মানুষের কাছে আসলে দেশের খবর জানার জন্য এক অর্থে টেলিভিশন ছাড়া সেই অর্থে কিছুই ছিল না। সেই জায়গায় এই ধরনের অভিযোগ শুনতে হয়েছে
বাস্তবে যা ঘটছে তার কিছুই আপনারা দেখাচ্ছেন না। এই যে গণমাধ্যমকে যখন এই ধরনের কথা আপনাদের টেলিভিশনে আপনারা কি কি দেখাইতে পারেন, এবং একটু যুক্ত করি সাথে, এবং এমনও হয় যে গণমাধ্যম আপনারা যা দেখান তা বিশ্বাসযোগ্য না, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা বলা হচ্ছে দেখানো হচ্ছে এটাই আসলে সত্য। এই ধরনের বিড়ম্বনায় যখন পড়তে হয়, প্রথমত যারা বলে যে গণমাধ্যমে যেটা দেখানো হয় এটা মিথ্যা, তারা আসলে ওই গ্রুপের যারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী দলের পক্ষে, বিরোধী দল কোনোটার পক্ষে। সুতরাং তারা এটা এইভাবেই দেখবে, এটা দোষের না তো, এটা তার এটা কর্তব্য ভাই। বিরোধী দলের রাজনীতি করলে সে কৌশলে এটা করবে। আমি কিন্তু বুঝি যে তাদের জন্য এটাই করাই স্বাভাবিক। এটা গেল একটা। আর মিডিয়াতে আপনি অনেক কিছু দেখাইতে পারেন নাই নেটের অভাবে, আমরাও পারি নাই, অনেক খবর আমরা নামাইতে পারি নাই, উঠাইতে পারি নাই। এটা তো একটা পরিস্থিতির সীমাবদ্ধ, এটা তো যে কোনো কারণেই ইন্টারনেট। আপনি কি জানেন আমাদের এই দুর্ঘটনাটার সময় সারা বিশ্বব্যাপী একটা আইটি আউটেজ হয়েছিল, হয়ে যাওয়ার কারণে পৃথিবীর শত শত এয়ারলাইন স্টাক হয়ে গেছিল, তারা চলতে পারতেছিল না। তো এটা কি বাংলাদেশ সরকার করে দিছিল? আইটিতে অনেক কিছু হইতে পারে, ইনস্ট্যান্টলি এটা অনুযায়ী আমরা কাজ করি। আমাদের পত্রিকা বের করতে কষ্ট হয়েছে, আপনাদের টেলিভিশন করতে পছন্দ, আমাদের প্রেস সেকশনে কাজ করতে অসুবিধা হয়েছে, কারণ আমরা একটা নিউজ পাঠাইতে পারতেছিলাম না। তো কিভাবে পাঠাবো? তখন অনেককে অনুরোধ করছি, ভাই আপনারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অমুক গেটে আসেন, আপনারা একটা পেন ড্রাইভ নিয়ে আসেন। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ফুটেজ সংগ্রহ করেছি। তো এটা তো অসুবিধা সবারই হয়েছে, আওয়ামী লীগের হয় নাই, সরকারের হয় নাই, আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের হয় নাই, হয়েছে তো, আমার ফ্যামিলির হয়েছে, আমার পত্রিকার হয়েছে। সুতরাং এটা সকলের হয়েছে, ব্যবসায়ীর হয়েছে। এখন আবার এটা মোটামুটি ঠিক হয়ে আসতেছে, কারফিউ ধীরে ধীরে কমে আসতেছে, সরকারি অফিস সুন্দরভাবে ধীরে ধীরে চালু হচ্ছে, স্কুল কলেজও আশা করি চালু হবে, বিশ্ববিদ্যালয়ে একটু সময় লাগবে কারণ ভাঙচুর বেশি হয়েছে। সুতরাং আমরা নর্মালসিতে আসতে একটু সময় লাগছে, কিন্তু রাষ্ট্র যে একটা বড় রকম আশঙ্কা থেকে মুক্তি পেল 7-8 বা 10 দিনের একটা ঝক্কির ভিতর দিয়া, যুদ্ধাবস্থার ভিতর দিয়া। এখন তো আমাদের একটা তো হলো আজকে আমি যখন কথা বলছি অলরেডি 30 তারিখ হয়ে গেছে, সুতরাং আমরা শোক পালন করব এই সময়টা। আমি বলছি যে একটা হলো শোক পালন করা, আমি প্রস্তাব করব কয়েকদিন পরে একটা শোকরানা পালনেরও দিন করতে হবে। কেন? কিসের শোকরানা? যে আমরা যে কত বড় বিপর্যয় থেকে আল্লাহর অসীম রহমতে এবং মানুষজনের সাহায্য সহযোগিতা উদ্যোগে রক্ষা পেয়েছি, সেটার জন্য শোকরানা করাটাও খুব জরুরি হবে এবং অচিরেই এরকম শোকরানার আয়োজন করতে হবে, এটা আমার মনে হয়। জি, সবশেষে একটি প্রশ্ন রাখতে চাই। এই যে ঘটনাগুলো ঘটে গেল, আওয়ামী লীগকে যে বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়াতে হলো, কথা বলাই হচ্ছে যে আওয়ামী লীগের সাথে জনমানুষের একটি বড় দূরত্ব তৈরি হলো কিনা, মানুষের চাওয়া পাওয়া এই জায়গাটায় এই দূরত্বটা কতটা সহজে কাটবে? আওয়ামী লীগ আন্দোলনের সংগঠন, তার মানে এটা জনগণের সঙ্গে সম্পৃক্ত সংগঠন। আওয়ামী লীগের সাথে যদি জনসম্পৃক্ততা না থাকতো, এইটা 8 দিন লাগতো না, 4 দিনেই আওয়ামী লীগের পতন হয়ে যেত। আওয়ামী লীগের জনসম্পৃক্ততা আছে, আওয়ামী লীগের উপরে প্রশাসন, পুলিশ, মিলিটারির আস্থা আছে। আওয়ামী লীগ মানে সরকারের প্রতি, দল না, আছে বলেই কিন্তু সবাই পারফর্ম করেছে। এবং মিলিটারিকে ইন এইড টু সিভিল পাওয়ার নামিয়ে দেওয়ার পর মিলিটারিকে তো একটা বুলেটও খরচ করতে হয় নাই শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে। তো এটা আপনি বলেন মানে গভর্নমেন্ট চাইতে পারতো না যে মিলিটারি ইনডিসক্রিমিনেট গুলি করে মানুষের মৃত্যু বাড়াবে? না, তো সরকার তো খুবই দায়িত্বশীল ছিল, মিলিটারিকে কোনো কিলিং এর সাথে যুক্তই হইতে দেয় নাই। তাহলে মিলিটারি আনলো কেন? মিলিটারি আনলো একটা ডেটারেন্ট হিসেবে, মানে মিলিটারি দেখলেই কিছু মানুষ শান্তশিষ্ট হয়ে যাবে, উল্টাপাল্টা করবে না। তো ওইটুকুই মিলিটারিকে রেখে অ্যাক্ট করছে, কিন্তু পুলিশই সবকিছু শান্তি শৃঙ্খলায় আনছে। মিলিটারির প্রেজেন্সটা ইন এইড টু সিভিল পাওয়ার, এটা সবসময় বলবেন। মিলিটারি বলতে বোঝায় এজ ইফ মার্শাল ল, জরুরি অবস্থা ঘোষণা করা হয়, এটা তো বেসামরিক সরকারকে সহায়তা করার জন্য। সুতরাং আমি মনে করি যে
এইখানে কোনো ব্যত্যয় হয়নি। জি, সবশেষ প্রশ্ন, যদি তাই হয়ে থাকে মাত্র 6 মাস আগেও যে নির্বাচন একটি সুন্দর পরিবেশে হয়ে গেল এবং তারপরে ক্ষমতাসীন দলের নেতারাই বললেন যে বিরোধী দলের কোনো মানে কার্যকর ভূমিকা ছিল না, তারপরে মাত্র কয়েক মাসের মাথায় এসে এই ধরনের একটি বড় যদি বিরোধী দলের কোনো সাহসও নাই, ছিল না এরকম একটা কর্মসূচি দিবে, তারা ছাত্রদের একটা অ্যাপারেন্টলি মানে যৌক্তিক দাবি, যদিও তাদের প্রেক্ষাপটের মধ্যে মিস্টেক আছে, তা আসলে আমাদের এখানে ওই কোটা ব্যবস্থা এত নিষ্ঠুর মোটেই ছিল না, বাট স্টিল দাবিটা তাদের পারপাসটা সৎ ছিল, পারপাসটা তারা এটার মধ্যে দেখলো যে এটা তো একটু জনপ্রিয় হয়ে যাচ্ছে, সরকারও তাদের সাথে সফট, তারা মনে করছে এই সুযোগে তারা কিছু একটা অ্যাচিভ করবে তাদের ঘাড়ে সওয়ার হয়ে, সেই চেষ্টাটা করেছে। এইটা তাদের একটা দুর্বলতার প্রকাশ, এটা তাদের একটা নতুনতর ব্যর্থতা, এবং তাদেরকে আগামী দিনগুলিতে রাজনৈতিকভাবে আরো বেশি প্রায়শ্চিত্ত করতে হবে আরেকটা অ্যাডভেঞ্চারের জন্য। জি, আপনাকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, স্টুডিওতে আলাপ করছেন প্রধানমন্ত্রী প্রেস সচিব নাঈমুল ইসলাম খান। আজকে নিউজ অ্যান্ড ভিউজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।